সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সাথে আছি আমি সুবর্ণ হামিদ। আজকের আয়োজনে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে রয়েছে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, প্রাণহানির প্রতিটা ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে। শিক্ষার্থীদের আদালতের আদেশ পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান। সিলেটে পুলিশ ও ছাত্রদলের সংঘর্ষ। এছাড়াও দিনভর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উত্তেজনা। নির্দেশ দেওয়ার পরও হল ছাড়েননি শিক্ষার্থীরা। অস্ত্র উদ্ধার শাহপরান হল থেকে। এবার আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে জানতে চাইব বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি নিয়ে। হ্যাঁ, ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে আমরা প্রথমেই আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন যারা করছেন তারা কিন্তু আজকেও তারা তাদের কর্মসূচিগুলো পালন করেছেন। বিভিন্ন জায়গায় তারা গায়েবানা জানাজা থেকে শুরু করে অন্যান্য কর্মসূচি পালন করেছেন এবং দিনভর এই কর্মসূচি পালন শেষে সবাই যখন ধারণা করছিল হয়তো আগামীকাল যেহেতু সন্ধ্যায় প্রধানমন্ত্রী একটি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেক্ষেত্রে হয়তো সেখান থেকে কোনো নির্দেশনা আসবে, হয়তো আন্দোলন স্থিমিত বা আন্দোলন হয়তো বন্ধ হতে পারে কোনো নির্দেশনা আসলে বা তাদের দাবি দেওয়ার প্রতি যদি কোনো সুষ্ঠু নির্দেশনা আসে। কিন্তু অবশেষে দেখা গেল সেটা আসেনি এবং তারা আগামীকালও তাদের কর্মসূচি ঘোষণা করেছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার তারা সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এবং এই প্রসঙ্গে যদি আপনাদেরকে একটু জানিয়ে দেই যে এই শাটডাউন কর্মসূচিটা আসলে কিরকম, তারা বলছে যে চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং দাবি প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের উপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে আসলে তারা এই কর্মসূচিটি ঘোষণা করেছে। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন রয়েছে এবং তাদের যে অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করে তিনি যেটি বলছেন যে আগামীকাল হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলে জানানো হয়। বিবৃতিতে আরো বলা হয়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে আগামীকাল সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করছি। দেশের সব প্রতিষ্ঠানকে কর্মসূচি সফল করতে আহ্বানও জানিয়ে তিনি বলছেন যে শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালের কর্মসূচি সফল করুন। অর্থাৎ তিনি যেটা বলছেন, আমরা যেটাকে আসলে সহজ ভাষায় হরতাল বা অবরোধ বলে থাকি, ওই ধরনের একটি কর্মসূচি তারা আসলে দিয়েছেন এবং সেটাকে তারা হলো শাটডাউন নাম দিয়ে তারা কিন্তু আসলে এই কর্মসূচিটি ঘোষণা করেছেন এবং তারা যেটা বলছেন যে জরুরি সেবা ছাড়া কোনো সেবা কার্যক্রমই আগামীকাল চলমান থাকবে না এবং সবকিছু যাতে বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন তাদের যে বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের, তাদেরকে এই কর্মসূচিটি বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছেন। মোটামুটি বলা যায় যে আগামীকালও তাহলে বোঝা যাচ্ছে যে পরিবেশ পরিস্থিতি সারা দেশে উত্তপ্ত থাকবে, কারণ আজকেও কিন্তু সারাদিন বিভিন্ন জায়গায় সংঘাত এবং সংঘর্ষ হয়েছে। ঢাকায় দেখেছি বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে, বাসার ভিতরে পর্যন্ত লোকজন গুলিবিদ্ধ হয়েছেন এবং বাংলাদেশের অন্যান্য জেলা শহরগুলোতে এবং বিভাগীয় শহরগুলোতেও ছড়িয়ে ছিটিয়ে হামলার ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিলেটও তার বাইরে ছিল না, সিলেটেও হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে, দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং এটা নিয়ে আমরা পরবর্তী সময়ে এই ভিডিওর শেষের দিকে আসলে আমরা আলোচনা করব। তো এবার আমরা চলে যাচ্ছি আসলে পরের প্রসঙ্গে, দেখি কি আছে সেখানে। আমাদের পরের প্রসঙ্গটা হলো জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, প্রাণহানির প্রতিটা ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে। শিক্ষার্থীদের আদালতের আদেশ পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আজকে সন্ধ্যা 7:30টার দিকে আসলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন এবং এটা শোনার জন্য কিন্তু আমরা সবাই অধীর আগ্রহে বসা ছিলাম, ওই কারণে যে হয়তো এখান থেকে কোনো সুষ্ঠু একটা নির্দেশনা আসতে পারে যে এই যে সারা দেশে শিক্ষার্থীরা একটি আন্দোলন করছে তারা কোটা সংস্কার প্রসঙ্গ নিয়ে, এবং সেটার যদি সুষ্ঠু কোনো নির্দেশনা বা কোনো দাবি আদায়ের কোনো কথাবার্তা আসে তাহলে হয়তো এই আন্দোলনটা এখানেই প্রশমিত হয়ে যাবে। কিন্তু যেটা দেখলাম আমরা, তিনি যেটা বলছেন যে প্রাণহানির প্রতিটি ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন এবং যেটা বলছেন যে প্রাণহানির প্রতিটি ঘটনার আসলে বিচার বিভাগীয় তদন্ত হবে এবং তিনি আরো বলছেন যে এই আন্দোলনকে ঘিরে সারা দেশে যেসব প্রাণহানি ঘটেছে প্রতিটি ঘটনায় যারা জড়িত আসলে তাদেরকে খুঁজে বের করা হবে। কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা ঘটছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। বক্তব্য শুরুতে তিনি বলেন এই কথাগুলো এবং তিনি যেটা বলছেন যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে
অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করে জনগণকে উন্নত জীবনযাত্রা দিতে শুরু করেছি। অনেক সাফল্য অর্জন করেছি, বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি মর্যাদার আসনে আসীন করতে সক্ষম হয়েছি। তারপর আমাদের অনেক দূর যেতে হবে। বাংলাদেশের মানুষ যখন শান্তিতে ফেরে তখন তাদের মাঝে এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন তিনি আরেকটি বিষয় উল্লেখ করছেন যে এই ঘটনার সাথে যারা ইন্ধন দিচ্ছেন, যারা এই কোমলমতি শিক্ষার্থীদের সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন, তাদেরকে আসলে আক্রমণাত্মক করে তুলছেন বলে তিনি দাবি করছেন। তাদের বিরুদ্ধেও তিনি কথা বলছেন যে এদেরকে আসলে চিহ্নিত করে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসা হবে। এবং শিক্ষার্থীদের প্রতি তিনি একটি আহ্বান জানিয়েছেন, যেটা বলছেন যে ছাত্ররা উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে, তাদের হতাশ হতে হবে না। তিনি যেটা বলছেন যে বিশ্বাস যে তাদেরকে সরকারের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে সরকার, এবং আপিলে আদালত শুনানির দিনও ধার্য করেছেন, এবং শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে আদালত তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ আছে। তিনি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং যে ঘটনাগুলো ঘটেছে সেটা কাম্য ছিল না বলেও তিনি উল্লেখ করেছেন। এবং চট্টগ্রামের ঘটনাও তিনি টেনে এনেছেন। সেখানে দেখা গেছে যে একটি বিল্ডিংয়ে ছাত্রলীগের কিছু নেতা কর্মীদের কিন্তু বিল্ডিং এর উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গটাও তিনি নিয়েছেন এবং সবিস্তারে তিনি আরো বেশ কিছু বিষয় আলোচনা করছেন। তো ঘুরে ফিরে যে প্রসঙ্গটি তিনি তার এখান থেকে উঠে এসেছে সেটা বলছেন যে তিনি শিক্ষার্থীদের আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার জন্য অপেক্ষা করেছেন, এবং তিনি এও বলেছেন যে ঘটনাগুলো ঘটেছে সেটাই দুঃখ প্রকাশ করে বলছেন যে এগুলোর বিচার বিভাগীয় আসলে তদন্তের ব্যবস্থা করে যারা এতে দোষী সাব্যস্ত হবে তাদেরকে কিন্তু বিচারের আওতায় নিয়ে আসা হবে। এবং সবাই মনে করেন যে এটা খুবই দরকার, কারণ হচ্ছে গতকাল আপনারা দেখেছেন রংপুরে যে শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে, এটা কিন্তু অনেকের আসলে অনুভূতির জায়গায় নাড়া দিয়েছে, এবং কেউই এই ধরনের হত্যাকাণ্ডকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কারণ ওই শিক্ষার্থীকে যেভাবে গুলি করা হয়েছে সেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। কারণ সে কোনো আক্রমণাত্মক ভঙ্গিতেও ছিল না, সে ঠায় দাঁড়িয়ে সে আত্মসমর্পণের মতো কিন্তু দুহাত প্রসারিত করে দিয়েছিল, এবং সে তার বুকে গুলি করা হয়েছে। তারা অনেকেই বলছেন যে গুলিটা বুকে না করে হাতে পায়ে যে কোনো অন্য জায়গায় করলেও সে বেঁচে যেত। তো আমরা এই প্রসঙ্গ থেকে পরবর্তী প্রসঙ্গে চলে যাব, এবং আমরা মনে হয় সিলেটের প্রসঙ্গ নিয়ে কিছু আলোচনা করা দরকার। আজকে সারাদিন কিন্তু সিলেট অনেকটাই উত্তপ্ত ছিল। হ্যাঁ, আমরা এবার জানতে চাইবো সিলেটের বিষয় নিয়ে, সিলেটে পুলিশ ও ছাত্রদলের সংঘর্ষ নিয়ে জানতে চাইবো। এখানে যে বিষয়টা বলে নেওয়া দরকার যে সিলেটে আমরা বিগত সময়ে একটু শান্ত পরিবেশ দেখলেও আজকে কিন্তু সিলেট বেশ খানিকটা উত্তপ্ত ছিল। ওই কারণ ছাত্রদলের একটা কর্মসূচি ছিল, এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু ছাত্রদল এবং পুলিশের মধ্যে নগরীর যেটি প্রাণকেন্দ্র সেখানে বন্দর বাজার, এখানে কিন্তু এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা হয়েছে। এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে এ সময় ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন, ফলে পুলিশ সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে 5 জন পুলিশ সহ অন্ততপক্ষে 10 জন আহত হয়েছেন বলে আমরা গণমাধ্যমের যে সংবাদগুলো প্রকাশ হয়েছে সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে মহানগরের 17 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাগর হাসান গুরুতর আহত হয়েছেন, এবং প্রায় 20 মিনিট বা আধা ঘন্টার মতো এই সংঘর্ষটি বা দাওয়া পাল্টার ঘটনাটি আসলে ঘটেছে। এ সময় বন্দর এবং জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে পথচারীরা কিন্তু আতঙ্কের মধ্যে পড়ে যান, এবং একটা ভীতিকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়, এবং এটা আসলে কোনোভাবে কাম্য নয়। এরপর থেকে সারাদিনই শহরে আসলে লোকজনের আনাগোনা কম ছিল, যেহেতু সংঘর্ষের ঘটনা ঘটছে। শহরের বাইরে থেকে যারা সিলেট শহরে আসতে ইচ্ছুক ছিলেন তারা কিন্তু সেই ঘটনাটা শুনে আর শহরের দিকে আসেননি। যারা পরিবহন শ্রমিক রয়েছেন তারা অনেকে আক্ষেপ করেছেন যে সারাদিন তাদের রুটিতে বেশ ব্যাঘাত ঘটেছে এই সংঘর্ষের বা সংঘাতের ঘটনায়। আমরা এবার একটু ফিরে যাব শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। দিনভর শাহজালাল বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, নির্দেশ দেওয়ার পরও হল ছাড়েননি শিক্ষার্থীরা, অস্ত্র উদ্ধার শাহপরান হল থেকে। আমরা আজকে সারাদিনই শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আপনারা জানেন যে এই অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে এটি, এবং এই কোঠা আন্দোলনটা কিন্তু প্রতিটা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে, এবং এক্ষেত্রে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রম নয়। এখানেও যেটা দেখা গেছে যে সকালের দিকে পুলিশ আসলে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের অভ্যন্তরে ছিল। একটা পর্যায়ে তাদের সাথে কথাবার্তা হয় আন্দোলনরত শিক্ষার্থীদের, এবং তারা বলে তাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য, এবং একটা পর্যায়ে পুলিশ বেরিয়ে আসে, তারা গায়েবানা জানাজা করে, এবং এরপরে তারা কিছু কর্মসূচি সারাদিন পালন করে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিভিন্ন হলে তারা তল্লাশি চালিয়েছে, এবং সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা আছে কিনা সেটা তারা দেখেছে। প্রথমে তারা মহিলা হোস্টেলে গিয়েছিল তাদের নিরাপত্তার জন্য, এই দিকটা দেখে তারা শাহপরান হলে যায়। যদিও সেখানে সর্বোচ্চ সংখ্যক 15 থেকে 20 জন শিক্ষার্থীকে আসলে তাদেরকে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করে তারা ঢুকে, এবং সেখানে ঢুকে তারা কয়েকটা নির্ধারিত কক্ষে কিন্তু তল্লাশি চালায়। তখন উপস্থিত গণমাধ্যম কর্মীদেরকেও তারা আহ্বান করে যে বিষয়গুলো দেখার জন্য সরাসরি।
এক্ষেত্রে যেটা দেখা যায় যে বেশ কয়েকটি রুমের তারা যখন প্রবেশ করে দরজা খুলে এখানে বেশ কিছু মদের বোতল এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র দেশীয় এবং আগ্নেয়াস্ত্রও ছিল, সেগুলো তারা পেয়েছে এবং এগুলো তারা একটু একত্রিত করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হাতে তুলে দিয়েছে। তো এই জিনিসটা খুবই দুঃখজনক ছিল, কারণ একটা সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের রুমে এ ধরনের মানে মদের বোতল রাখা বা অনেকগুলো মদের বোতল এবং অনেকগুলো অস্ত্র পাওয়া খুবই দুঃখজনক ঘটনা। এবং বিকেল পর্যন্ত এই ধরনের একটি উত্তেজনা ছিল, কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিকেলের দিকে দেখা গেছে যে প্রধান ফটকে এসে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিড় জমিয়েছেন, আর ফটকের বাইরে রাস্তায় পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা কড়া নজরদারি বা উপস্থিতি ছিল। দুপক্ষই অনেকটা মুখোমুখি অবস্থায় থাকলেও কোনো সংঘাতের দিকে যায়নি, তারা ভিতরে থেকে তারা আন্দোলন করেছেন এবং পুলিশ একটা পর্যায়ে দেখা গেছে যে প্রধানমন্ত্রীর ভাষণ পর্যন্ত সেখানে অবস্থান করে প্রধানমন্ত্রীর ভাষণটি শেষ হওয়ার সাথে সাথে তারা স্থান ত্যাগ করে। এর আগেই শিক্ষার্থীরা কিন্তু আস্তে আস্তে তাদের জায়গা পরিবর্তন করে তারা নিজ নিজ গন্তব্যে চলে যান অনেকেই। তবে একটা বিষয় এখানে উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সকালে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের কিন্তু হল ছাড়ার একটা নির্দেশনা দিয়েছিল, কিন্তু সেই নির্দেশনাটি শিক্ষার্থীরা আসলে কোনোভাবেই মানেননি। তারা যেটা বলছেন বিশ্ববিদ্যালয়ে তাদের হল তাদের কে কি নির্দেশনা দিল এটা তাদের জানারও বিষয় না কিংবা দেখারও বিষয় না, তারা হলে অবস্থান করছেন এবং করবেন বলে তারা জানিয়েছেন। এবং আমরা যেটা দেখেছি যে কিছু সংখ্যক শিক্ষার্থী তাদের বাসা বাড়িতে চলে গেলে অধিকাংশ শিক্ষার্থীরাই কিন্তু এখনো হলে রয়ে গেছেন এবং তারা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই অবস্থান করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে পুরাটা দিনই বেশ উত্তেজনা সারা দেশে যেমন ছিল সিলেটেও ছিল, এবং আগামী দিনেও যেহেতু কমপ্লিট শাটডাউনের একটি কর্মসূচি তারা দিয়েছে, আগামী দিনও বোঝা যাচ্ছে যে দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে আমাদেরকে পার করতে হবে। ওই কারণ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখান থেকে কিন্তু সমাধানের কোনো পথ বের হয়ে আসেনি, বরং তিনি ধৈর্য ধরার আহ্বান করেছেন শিক্ষার্থীদের আদালতের রায় পর্যন্ত। তো সেক্ষেত্রে বলা যায় যে আদালতের রায় যতক্ষণ পর্যন্ত হচ্ছে না এবং সেটা যদি তাদের পক্ষে না যায় বা তারা সেই রায়কে কতটুকু মানবেন তার উপর নির্ভর করছে চলমান এই আন্দোলনটি। এবং এই আন্দোলন এতটাই এখন প্রসারিত হচ্ছে যে স্থানীয় মিডিয়াকে ছাড়িয়ে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনেও এটা বেশ আলোচিত হচ্ছে এবং বাহির থেকেও এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। ভিতরে তো হচ্ছেই, কারণ যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা শিক্ষাবিদ বা সংস্কৃতি কর্মী বা বুদ্ধিজীবীরা রয়েছেন, তারাও বিভিন্নভাবে আলোচনা করছেন যে এটার কি কোনো যৌক্তিক সমাধান নেই কিনা। এবং এখানে সবচেয়ে দুঃখজনক যেটা হচ্ছে যে এই আন্দোলনকারীদের একটা প্রতিপক্ষ বানিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগকে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এখন ছাত্রলীগকে যেভাবে বিতাড়িত করা হচ্ছে বা সাংঘর্ষিক একটা রূপ দেওয়া হয়ে গেছে সাধারণ ছাত্র বনাম ছাত্রলীগ, এটা আগামী দিনগুলোতে আসলে আমাদের জন্য একটা কষ্টের কারণ হয়ে দাঁড়াবে এবং আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে বলে আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে আমরা মনে করছি। সুন্দর একটা সমাধানের পথ সরকার খুঁজতে পারতো, এভাবে ছাত্রলীগকে তাদের প্রতিপক্ষ বানানো দেওয়া কোনোভাবেই আসলে যৌক্তিক হয়নি বলেই অনেকেরই ধারণা যারা এই বিষয়টি নিয়ে ভাবছেন। তো পরিশেষে বলবো, আমাদের আজকের আয়োজনটি ছিল এই পর্যন্তই। আগামীকাল আবারও চেষ্টা করব গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।